ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদের আজকে শুরু করছি প্রথম যে প্রসপিস অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেটা দিয়ে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. Narayan. Punctually at midday he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. একদম নিয়ম মেনে ঠিক মিড ডে অর্থাৎ মাঝ দুপুরে মানে দুপুর 12টা তিনি তার থলিটা খুলতেন এবং তার যে পেশাগত যে যন্ত্রপাতি উপকরণাদি সেগুলো তিনি মেলে ধরতেন। হুইচ কনসিস্টেড অফ এ ডাজন কাউরি শেলস, যার মধ্যে ছিল 1 ডজন কাউরি শেলস, মানে হচ্ছে কড়ি। তোমরা কড়ির কথা জানো যে ওই কড়ি দিয়ে কিনলাম, যে বিভিন্ন সিনেমা টিনেমা আছে, কড়ি একসময় একটা বিনিময়ের মাধ্যম ছিল। আর এখনও কড়ি কিন্তু বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে লাগে, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি, পৈতে ইত্যাদিতে। তাহলে এই কড়ি প্রায় 1 ডজন সেই কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো কাপড়ের টুকরো, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, যার উপরে একটু আবছা এবং রহস্যময় কিছু তালিকা রয়েছে। এ নোটবুক, একটা খাতা, অ্যান্ড এ বান্ডল অফ পালমাইরা রাইটিং, এবং একগুচ্ছ তালপাতার পুঁথি। অর্থাৎ তালপাতার পুঁথি তোমরা জানো আগেকার দিনে যে সমস্ত লেখা সব তালপাতা লেখা হতো কাগজ আবিষ্কারের আগে আমাদের দেশে। তো সেই যে পালমাইরা রাইটিং বা সেই তালপাতার পুঁথি সেটাও তার কাছে ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, তার কপাল সেটা জলজল করছিল। তাতে কি ছিল না, পবিত্র ভস্য, অর্থাৎ সেখানে ছাই মাখা ছিল বা ভস্য মাখা ছিল, এবং ভার্মিলিয়ন কথাটা মানে হচ্ছে সিঁদুর, এবং সিঁদুর দেওয়া ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো জলজল করছিল, একটা বেশ তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি পাচ্ছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, যেটা আসলে ছিল এক নাগাড়ে যে কাস্টমার খোঁজা, অর্থাৎ মানে তোমার খরিদ্দার খোঁজার কারণে তৈরি হয়েছিল। অর্থাৎ সে মানে লোভী দৃষ্টি নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোনো কাস্টমার পাওয়া যায় কিনা। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, কিন্তু সেটাকেই তার সরল সাদাসিধে ক্রেতারা মনে করে যে সেটাই বোধহয় তার ওই ভবিষ্যৎ দ্রষ্টা হওয়ার যে আলোক ছটা সেটা। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তাতে তারা স্বস্তি বোধ করে যে হ্যাঁ, এই লোকটার সাথে সেরকম কোনো যোগাযোগ নিশ্চয়ই আছে যে মাধ্যমে তিনি ভবিষ্যৎটা সঠিক বলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ মানুষের কাছে যাবে কেন, যদি বিশ্বাস রাখতে পারে তবেই যাবে যে হ্যাঁ না, এই সত্যি ভবিষ্যৎ বলতে পারতে পারে। তাহলে কী হবে, তার একটা মানে সেরকম একটা হাবভাব থাকাটা দরকার। তো এই হাবভাবগুলো সেখানে কাজে লাগে। The power of his eyes was considerably enhanced by their position. তার চোখগুলোর যে ক্ষমতা সেটা বেশ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল তাদের অবস্থানের জন্য, মানে চোখগুলোর অবস্থানের জন্য। কোথায় সেগুলোর অবস্থান ছিল? প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, যেমনভাবে সেটা স্থাপিত ছিল কোথায় না, সেই রং মাখা ছাই এবং সিঁদুর মাখা যে কপাল, এবং তার যে কালো হুইস্কার্স অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, এবং যে কালো গোঁফ যা নেমে চলে এসেছিল তার গাল বেয়ে। তার মানে কি, নিচে নেমে এসছে গাল বেয়ে সেই চিক্স বেয়ে চলে আসছে তোমার ওই হুইস্কার্স, অর্থাৎ
গোঁফ ঝোলা ঝোলা, আর কি না ওপরে কপালে রয়েছে সে সিঁদুর আর ছাই মাখা, এর মাঝখানে চোখ দুটো। এই কারণের জন্য কি হয়েছে, সেই চোখের যে ক্ষমতা সেটা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। তো এই যে প্রভাবটা, এটাকে আরও বাড়ানোর জন্য, ঠিক আছে, মানে এটাতে আরও পালক যোগ করে দেওয়া যায়, মানে এটা কী বলা উচিত, একটা যেন মুকুট পরিয়ে দেওয়ার মতো করে সেই এফেক্টটা আরও বাড়ানো হচ্ছে কিসে না, ওই একটা গেরুয়া রঙের টারবান বা পাগড়ি তার মাথায় এসে বেঁধেছে। ঠিক আছে, তো এতে কী হয়েছে, ওই বলো না হিন্দিতে চার চাঁদ লাগ গিয়া, তো সেই চার চাঁদ লেগে যাওয়ার মতো একটা অবস্থা হলো, যে প্রভাবটা আরও বৃদ্ধি পেল ওই গেরুয়া রঙের টারবান বা পাগড়ি পরার জন্য। দিস কালার স্কিম নেভার ফেলড। এই যে রঙের যে সাজানো, এটা কখনো ব্যর্থ হয় না। ঠিক আছে, অর্থাৎ এই যে রঙটাকে নিয়ে, যে রঙগুলো নিয়ে যে কাজটা করা হলো, এটা কখনো ব্যর্থ হয় না। কি তাহলে, একটা হচ্ছে ভস্য, তারপরে সিঁদুর, তারপরে ওই হুইস্কার্স নেমে এসছে, এবং কি না এই যে তার স্যাফরন কালার যে পাগড়ি, এই সব কটা মিলিয়ে এগুলো কখনো ব্যর্থ হয় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল ঠিক যেরকমভাবে মৌমাছিরা আকৃষ্ট হয় কসমস ফুল অথবা ডালিয়া ফুলের বৃন্তের দিকে। স্টকস মানে বৃন্ত। তাহলে ঠিক যেরকমভাবে মৌমাছিরা ডালিয়া বা কসমস ফুলের বৃন্তের দিকে আকৃষ্ট হয়, তেমন করেই লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। তিনি একটা ছড়িয়ে থাকা তেঁতুল গাছের একটা ডালের নিচে, ডালগুলোর নিচে বসেছিলেন, যে গাছটা সেই টাউন হল পার্কে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে ছিল। ঠিক আছে, অর্থাৎ সেই যে পাশে থাকা গাছটার সেই ডালপালাগুলোর নিচে উনি বসেছিলেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এটা একটা অসাধারণ জায়গা ছিল অনেক দিক থেকে। কেন? এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। তাহলে সার্জিং ক্রাউড মানে কি, প্রচুর ভিড়, জনসমাগম, তারা সবসময় এই রাস্তাটা দিয়ে, সরু রাস্তাটা দিয়ে যাচ্ছিল আসছিল, মানে যাতায়াত করতো সেই সকাল থেকে রাত পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ সারা দিন রাত ধরেই ওখানে ওই সংকীর্ণ রাস্তাটা দিয়ে প্রচুর লোক, জনতার ঢল যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস। তাহলে সেক্ষেত্রে কি হলো, যে অনেক ধরনের এই ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। অনেক রকমের ব্যবসা এবং পেশা এখানে চারপাশে প্রতিনিধিত্ব হতো, মানে অনেক ধরনের পেশার লোকেরা এখানে থাকতেন এই পথটাতে, মানে অনেক রকমের ব্যবসায়ী। কারা? মেডিসিন সেলার্স অর্থাৎ ওষুধ বিক্রেতারা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, এবং কি বিভিন্ন রকমের যে সস্তা যে বিভিন্ন রকমের জিনিসপত্র, হ্যাঁ, সেই চুরি যাওয়া বিভিন্ন মানে চোরাই মালও কিছু বিক্রি হতো, সেই বিক্রেতারা, এবং ম্যাজিশিয়ানস, কোনো জাদুকরেরাও ছিলেন। অ্যাবাভ অল অ্যান অকশনিয়ার, সর্বোপরি একজন অকশনিয়ার অথবা নিলামকারী ছিলেন, অফ চিপ ক্লথ অর্থাৎ সস্তার জামা কাপড়ের নিলাম করার একজন ব্যক্তি ওখানে ছিলেন, নিলাম করতেন। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। তিনি সারাদিন যথেষ্ট হট্টগোল বা কোলাহল ওখানে তৈরি করতেন ওই সমস্ত শহরটাকে আকৃষ্ট করার জন্য, মানে ওনার গলা বিশাল জোরে ছিল, সারাদিন ধরে উনি চিৎকার করে যেতেন। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। এবং গলার দিক থেকে
তীক্ষ্ণ গলার মানে দিক থেকে তার ঠিক পরেই ছিলেন একজন মানে চিনে বাদাম বিক্রেতা, গ্রাউন্ড নাটস এর বিক্রেতা, ঠিক আছে। অর্থাৎ সেই বাদামের বিক্রেতাও কিন্তু প্রচণ্ড হট্টগোল বা চিৎকার করতে পারত। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যিনি তার ওই বিক্রয়ের সামগ্রীকে প্রত্যেক দিন একটা বেশ শৌখিন নাম দিতেন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, কোন দিন হয়তো বললেন বম্বে আইসক্রিম, আসলে কিন্তু বাদাম ভাজা বিক্রি করছে। অ্যান্ড মানে ভাজা বাদাম, কিন্তু সেই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম নয়, ঠিক আছে। অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আমন্ড, এর পরদিনই হয়তো ওটারই নাম দিলেন দিল্লি বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড ডে রাজাস ডেলিকাসি, অথবা তৃতীয় দিনে হয়তো বললেন যে সেই রাজার সুস্বাদু খাবার ইত্যাদি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং লোকেরা তার কাছে ঝাঁকে ঝাঁকে গিয়ে ভিড় করত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই যে ভিড়ের একটা বেশ উল্লেখযোগ্য অংশ ওই সেই যে তোমার জ্যোতিষ, সেই জ্যোতিষের চারপাশেও কিন্তু গিয়ে ভিড় করত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. অ্যাস্ট্রোলজার তার যে ব্যবসা সেটা করতেন হচ্ছে ওই বলো না সেই যে গ্রাউন্ডনাটস, অর্থাৎ সেই যে চিনে বাদামগুলো থাকতো, সেখান থেকে একটা আলো উঠতো, অর্থাৎ সেই চিনেবাদাম বিক্রেতা ওখানে একটা আলো জ্বালাতেন, তো সেই আলোটাই ওখান থেকে উঠতো আর সেখান থেকে ধোঁয়াও উঠতো, সেই আলোতেই কিন্তু এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ কাজটা করে ফেলতেন, তার ব্যবসা চালিয়ে নিতেন, ওনার নিজস্ব কোনো আলো ইত্যাদি ছিল না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই অবধি থাক।